নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি ভালোবাসার সীমানা পেরিয়ে। লেখনত রয়েছেন প্রিয়স্মিতা তেহজিব রায়। পর্ব ৪৪। এটি বিবাহ পর্ব এবং এটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য লেখা হয়েছে। ধীরাজ চোখ দুটো বিশাল আকৃতি করে মুখ হা করে সামনের পানে তাকিয়ে আছে। প্রিয়তা অধৈর্য। প্রণয় ভাইয়ের মতো ভালোবাসাময় পুরুষকে মাত্র দুটো চুমুকে কি মন ভরে? প্রণয় ভার তার সর্বশ্রেষ্ঠ সুখের আধার, ভালোবাসার মানুষ যাকে মনের কথা বলে বুঝতে হয় না, যে সামান্য স্পর্শে মন, মস্তিষ্ক, চিত্ত, চেতনা সব শান্ত হয়। তাকে এতগুলো চুমুকে কি তার মন ভরে? তাই প্রিয়তা অধৈর্য, অশান্ত, প্রণয় ভাইকে ভালোবাসতে মরিয়া। দুই হাতে শক্ত বাঁধনে চেপে ধরেছে প্রণয় ভাইয়ের শার্টের কলার। ভালোবাসা মিশ্রিত গভীর চুমুতে ভরে দিচ্ছে প্রণয় ভাইয়ের সর্বাঙ্গ। তার এক একটা চুমুর স্পর্শে আশেপাশে ধ্বনিত হচ্ছে। তার স্পর্শ বাজাচ্ছে না গাল, নাক, ঠোঁট, গলা, বুক, কিছুই। সে কত খুশি হয়েছে সেটা প্রণয় ভাইকে আর কীভাবে বোঝাবে? আর তার কাছে ছোটোবেলা থেকে প্রণয় ভাইকে ভালোবাসা বোঝানোর একটা পন্থা, দীর্ঘ চুম্বন। ছোটোবেলার খাবার দাবারের মতো প্রণয় ভাইকে 3 বেলা চুমু খেত প্রিয়তা। এটা তার অভ্যাস ছিল, যদি এটা বড় হতে হতে কমে গেছে। কিন্তু প্রণয় ভাইয়ের দেওয়া ওই গিফটটা প্রিয়তাকে যে ছোটোবেলায় নিয়ে গেল। তাই প্রিয়তা নিজের বর্তমান অবস্থা ভুলে গিয়ে ননস্টপ প্রণয়ের দেহে চুমু খেয়ে যাচ্ছে। তাও আবার যে সে চুমু নয়, গভীর চুমু। প্রিয়তার মাঝে মাঝে মনে হয় এই প্রণয় ভাইয়ের দেহের লোমে লোমে ভালোবাসা নদী বয়। না হলে এত আসক্তি তার কেন আছে? প্রিয়তার অবস্থা দেখে প্রণয় ঢোক গেল। প্রিয়তার এমন অশান্ত ছোঁয়াতে প্রণয়ের দেহে শিরশিরানি উন্মাদনা ছড়িয়ে পড়ছে। আবেশে তার চোখ বন্ধ হয়ে আসছে। এই মেয়েটা কি তাকে মেরে ফেলতে চায়? তাকে এভাবে পাগল করে দিচ্ছে। প্রণয় নিজেকে যথাসম্ভব নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। প্রিয়তাকে নিজের থেকে ছাড়িয়ে তার 2 গাল ধরে আহত কণ্ঠে বলল, প্লিজ জান, এবার থেমে যা। কিন্তু প্রিয়তা তার কথা কানে তুলো না। ঝড়ের বেগে তার গলার উঁচু হাড়ে ছোট্ট ডিপ কিস করলো। ব্যস্ত হাতে সফেদ শার্টের প্রথম বোতামটা খুলে উন্মুক্ত বুকে ভালোবাসার খুশিতে মরিয়া হয়ে উঠেছে। নরম গালে ঠোঁট স্পর্শে প্রণয়ের শরীরের রক্তের ফোঁটার ফুটন্ত আগুন ধরে গেছে। সে প্রিয়তার কোমর আঁকড়ে ধরে, ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে নিল, মাথা এলিয়ে দিল গাড়ির সিটে। এবার এসব দেখে ধীরার হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম হলো। এমন অবস্থাতে অবাস্তব দৃষ্টির সম্মুখীন হতে হবে সে তার এত বছরের জীবনে একটাবারের জন্য কল্পনা করেনি। সেই দৃশ্য বেশিক্ষণ হজম করতে পারে না। তার মাথা চক্কর দিয়ে ওঠে, আকস্মিক চেতনা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। কিন্তু নিজেদের ভালোবাসার বিনিময়ে তৎপর প্রিয়তা প্রণয় সেটা বুঝতে পারল না, লক্ষ্যই করেনি তারা। প্রিয়তা হাম হাম করে আরও 25 থেকে 30টা চোখে শান্ত হলো। প্রণয় 2 গাল, বুক, গলা সব লালায় ভিজে গেছে। প্রণয় কিচ্ছু না বলে শুধু নেশালো দৃষ্টিতে তাকিয়ে আছে প্রিয়তার লজ্জামাখা মুখের দিকে। প্রিয়তা মিশন চুমু শেষ করে বড় নিঃশ্বাস নিয়ে ধাতস্থ হলো। কিন্তু আচমকায় প্রিয়তা কেঁপে উঠল। তার সম্বাঙ্গীর সম্মিত ফেলেছে। স্মরণ হলো এতক্ষণ সে কী কাণ্ড করেছে। সে এতক্ষণ এভাবে কিভাবে প্রণয় ভাইয়ের বাধা নিষেধ না মেনে তাকে চুমুগুলো খেয়েছে। ভয়ে লজ্জায় প্রিয়তার গায়ের লোম খাড়া হয়ে গেল। সঙ্গে সঙ্গে পুরো মুখশ্রীতে ছড়িয়ে পড়তে লাগলো অপার্থিব রক্তিম লালিমা। নিজের প্রাণ পাখিকে এভাবে লজ্জা পেতে দেখে আরও দুর্বল হয়ে গেল প্রণয়। প্রিয়তা মনে মনে ভাবলো, যা অকাম করার তা তো করে ফেলেছি, এখন বাঁচতে চাইলে ভাগতে হবে। প্রিয়তা ভাবনা চিন্তা ফেলে গাড়ি দরজা খুলে দ্রুত পালাতে নিল। নিজের অজান্তে প্রিয়ার হাত টেনে ধরলো প্রণয়। থমকালো প্রিয়তা। প্রণয় তাকে একটানে নিজের কাছে, একদম কাছে নিয়ে আসলো। হঠাৎ টান দেওয়াতে প্রিয়তার বক্ষপঞ্জন কেঁপে উঠল। প্রণয় তাকে 2 হাতের উপরে তোলে, নিজের কোলের উপর বসালো। প্রণয়ের পরিচিত স্পর্শ আর আবার অচেনা লাগছে। সে অস্থির, এলোমেলো চোখে তাকালো প্রণয়ের দিকে। কি ভয়ানক, কি মারাত্মক চোখের চাহনি! এই দৃষ্টিতে ঝড় তুলে দিল প্রিয়তার ছোট্ট দেহ, ঘায়েল করে ফেলল মন। চোখে চোখ পড়তেই প্রিয়তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। ওই দুটো গভীর বাদামি চোখের চাহনি বেসামাল, ভয়ানক, বিধ্বংসী। যে চোখে বেশিক্ষণ তাকালে মৃত্যু নিশ্চিত। যেন কেউ ওর চোখ দুটোতে রেড ওয়াইন মিশিয়ে দিয়েছে। প্রণয় প্রিয়তার হাত চেপে ধীরে ছিল নিজ পক্ষে। ওদের সন্তর্পণে থাকার দরুন প্রিয়তা অনুভব করলো হৃদয়স্পন্দন, অস্বাভাবিক ঠিপঠিপ শব্দ। প্রণয় প্রিয়তার চোখের উপর থেকে থাকা দুটো লম্বা চুল কানের পেছনে গুঁজে দিল। মুখটা মেয়ে প্রিয়তার গলদেশে তাকালো। তার গালের খোঁচা খোঁচা দাড়ির অস্তিত্ব অনুভব করেছে প্রিয়তার নিজের গলায়। প্রণয় সেখানে নিজের পুরুষালী
গাল ঘুষিয়ে দিয়ে নেশালে গলায় কিছুটা ক্রোধ মিশ্রিত হিসেবে তাতে দাঁত চেপে বলল, আমাকে উন্মাদ বানিয়ে দিয়ে আমার থেকে দূরে চলে যাবি। দূরে যদি চলে যাবি তবে প্রত্যেকবার কেন এতটা কাছে আসিস? কেন প্রত্যেকবার ছুঁয়ে দিয়ে অসন্ত মনকে তৃষ্ণার্ত বানিয়ে দিস? তৃষ্ণার্ত যেভাবে বানাস ওভাবে একটু পিপাসাও তো নিবারণ করতে পারিস, একটু শান্তিও তো দিতে পারিস। আমাকে এত শাস্তি কেন দিস জান? আমি আমি তো পাগল হয়ে যাচ্ছি জান। প্রণয়ের কথা বলার তালে তালে তার ঠোঁটের অনবরত স্পর্শ করছে প্রিয়তার কোমল গলা। প্রণয় হঠাৎ পাল্টে যাওয়া স্বরে ও কণ্ঠে প্রিয়তা থরথরে কেঁপে উঠল। নিঃশ্বাসটুকু আটকে আসলো কণ্ঠনালীতে। প্রণয়ের আসক্তি বাড়ছে। প্রিয়তার ঢোক গেলে কিছু বলার উদ্দেশ্যে প্রণয়ের দিকে তাকাতে প্রিয়তার রক্ত চলকে উঠল। এই দুই গভীর নেশাক্ত চোখে প্রিয়তার সর্বাঙ্গ অচল করে দিচ্ছে। প্রিয়তা কিছু বলার আগেই আলোতে হাতে তার দুই গাল স্পর্শ করলো প্রণয়। নরম গালে ধীরে ধীরে আদর দিতে দিতে বলল, শো ডোন্ট টক, একদম চুপ। সত্যি সত্যি একদম চুপ হয়ে গেল প্রিয়তা। নিঃশব্দে চেয়ে রইল প্রণয়ের চোখে। প্রণয়ের হার্টবিট সেকেন্ড সেকেন্ডে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তার গলায় অ্যাডাম অ্যাপেল ক্রমাগত ওঠানামা করছে। আচমকায় প্রিয়তার 3 পিসের নিচে হাত ঢুকিয়ে মেহেদিন উন্মুক্ত উদর চেপে ধরল প্রণয়। পুরুষারের উঠো হাতে স্পর্শকাতর শরীরে অনুভব করতেই প্রিয়তার শরীর অবশ হয়ে এলো। সে গরু চোখে থাকলো প্রণয়ের গভীর বাদামি চোখে, যেখানে প্রিয়তার কাছে এই মুহূর্তে ওয়াইনের সমুদ্র ছাড়া আর কিছু বোঝা যাচ্ছে না। প্রণয় তার কালচে ঠোঁট জোড়া এগিয়ে নিয়ে গেল ঠোঁটের নিকট। নিতে নিতে হাসি টেনে বলল, আই ওয়ান্ট টু টেস্ট ইউর লিপস মাই জান, আই ক্যান কন্ট্রোল মাই সেলফ। ডু ইউ ওয়ান্ট মাই লিপস? প্রিয়তা ঢোক গেল। প্রণয়ের পরবর্তী পদক্ষেপ বুঝতে পেরে নিজের আঁখি পলক খিচে বন্ধ করে নিল। শক্ত করে খামচে ধরল প্রণয়ের বাহু। প্রণয় এই রক্তিম ঠোঁটের নেশায় বোধ হয়ে গেল। অবোধ হাতে দুইবার স্লাইড করে নরম ঠোঁটে তার এক মুহূর্ত দেরি না করে প্রিয়তার কোমল ওষ্ঠজোড়া নিজের পুরুষালী ওষ্ঠের ভাঁজে নিয়ে নিল। প্রিয়তার দেহ অসাড় হয়ে আসলো। এই পুরুষের গভীর স্পর্শ ভয়ঙ্কর, যা সহ্য করে নেওয়ার মতন অত ক্ষমতা এখনও তার হয়নি। প্রিয়তা দুই একবার মুচড়ে ওঠে, নখ দাবিয়ে দিল প্রণয়ের ঘাড়ে, কিন্তু সেসব তুচ্ছ ব্যথা ছুঁতে পারল না প্রণয়কে। সে বড্ড বেপরা। এতক্ষণ দমিয়ে রাখা অনুভূতিগুলো থরচে উঠেছে, যেন উন্মত্ত করে তুলল সমগ্রতা, যার ভার প্রিয়তা বহন করতে অক্ষম। প্রিয়তা আরও শক্ত করে আঁকড়ে ধরল প্রণয়ের শার্ট। প্রণয় অধীর হয়ে উঠেছে। অংশযত হাতে স্পর্শ করতে লাগলো প্রিয়তার অস্তিত্ব, সর্বাঙ্গ। কয়েক মিনিট পর দম বন্ধ হয়ে এলো প্রিয়তার। সে কোলে বসেই ছটফট করে উঠল। বিরক্ত হলো প্রণয়। এক হাতে প্রিয়তার দুই হাত চেপে ধরল। প্রিয়তাকে আরও গভীরভাবে ছুঁয়ে দিতে দিতে ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, শিট, ডোন্ট মুভ। হার মেনে নিল প্রিয়তা। প্রণয় আরও কয়েক মিনিট নিজের রাজত্ব চালালো প্রিয়তার কোমল ঠোঁটে। প্রিয়তার এবার সেন্সলেস হওয়ার উপক্রম। চোখ সরিয়ে নিল প্রণয়, ঠোঁট সরিয়ে নিয়েছে প্রণয়। প্রিয়তার মাথাটা বুকে চেপে ধরে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ব্যস্ত। প্রণয়ের বেপরোয়া হাতে স্পর্শ বন্ধ হতেই প্রিয়তা যেন দেহে প্রাণ ফিরে পেল। প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করতে লাগলো, কিন্তু প্রণয় যেন শান্ত হতে পারছে না। তার যে তার প্রাণ পাখিকে যে কোনো মূল্যে এক্ষুনি চাই, একেবারে নিজের করে চাই, না হলে মরে যাবে সে। এবার আর কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছে না, কিন্তু এত বড় পাপ সে নিজের প্রাণের সঙ্গে কিছুতেই করতে পারবে না। তাই আচমকাই নিজেকে প্রিয়তার থেকে এক ঝটকায় আলাদা করে নিল। নিজের সমস্ত অনুভূতি কয়েক সেকেন্ডে ধামাচাপা দিয়ে জ্বলন্ত কণ্ঠে বলল, দূর হয়ে যায় আমার চোখের সামনে থেকে। প্রিয়তা মাথা তুলে তাকালো। প্রণয় এবার খানিকটা চিৎকার করে বলল, যাবেই নাকি তার সাথে উল্টোপাল্টা কিছু করে দেব? প্রণয়ের চিৎকারে কেঁপে উঠল প্রিয়তা। ভয় পেয়ে দ্রুত দরজা খুলে দৌড় দিল। প্রিয়তা যেতেই প্রণয় গাড়ির স্টিয়ারিংয়ে বাঁ হাতে রেখে বাড়ি ছাড়ল। প্রিয়শালী হরমোনাল বেপরোয়াভাবে ছুটে চলেছে প্রতিটি রক্তকণিকায়। প্রণয় ঢুকিয়ে নিজের পার্সোনাল ব্যাগটা হাতে নিল। পুরো ব্যাগ উল্টোপাল্ট করে একটা ইঞ্জেকশন আর একটা সিরিজ বের করলো। মেডিসিনটার গায়ের ইংরেজি অক্ষরে লেখা মিডাজোমাল। প্রণয় ব্যস্ত হাতে ওষুধটা সিরিজে ভরে নিজের হাতে শিরায় পুশ করলো। এছাড়া আর কিছু এই মুহূর্তে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। নিজের প্রাণপাখিকে ছুঁয়ে দেওয়া থেকে নিজেকে থামাতে পারবে না। প্রণয় খালি সিরিজটা পাশে ফেলে সিটে মাথা হেলিয়ে দিল। কয়েক সেকেন্ড ওভাবে থেকে গাড়ি নিয়ে আবারও শিকদার বাড়ির থেকে বেরিয়ে পড়লো। গাড়ি থেমে চোখ বন্ধ করে দৌড় দিল প্রিয়তা। তার সমগ্র শরীর অনবরত কাঁপছে।
পুরুষের স্পর্শগুলো এখনও মনে হচ্ছে শরীরে লেগে আছে। সে সময় আরেক পা এগোতেই থমকে গেল। তার 2 হাত দূরে থিরা উল্টে পড়ে আছে। প্রিয়তা থিরাকে এভাবে শুয়ে থাকতে দেখে ছুটে এলো, দ্রুত থিরার পাশে বসলো, গাল চাপড়ে দিয়ে রাখলো, থিরা, এই থিরা। কিন্তু নড়ল না থিরা। প্রিয়তা আশ্চর্য হলো, মনে মনে বলল, মেয়েটা কি অসুস্থ? প্রিয়তা গালে কপালে হাত রেখে বলল, না, শরীর তো বরফের মতো ঠান্ডা। তা নিয়ে এভাবে উল্টে পড়ে আছে কেন? প্রিয়তা আরও 2-1 বার ডাকলো, থিরা, এই বোন, থিরা। এবার অল্প চোখ মেলে তাকালো থিরা। থিরাকে চোখ মেলে দেখতে দেখে একটু স্বস্তি পেল প্রিয়তা। গালে হাত ঠেকিয়ে নরম কণ্ঠে বলল, কি হয়েছে বোন? এভাবে অজ্ঞান হলে কিভাবে? থিরা চোখ মিলিয়ে প্রিয়তাকে সামনে থেকে ভয় পেয়ে গেল। চোখ গোল গোল করে তাকালো প্রিয়তার দিকে। থিরাকে চমকে নিজের দিকে তাকাতে দেখে আশ্চর্য হয়ে গেল প্রিয়তা। ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, কি? থিরা লাফিয়ে উঠে বসলো, প্রিয়তাকে মাথা থেকে পা পর্যন্ত বড় বড় চোখে দেখলো, আতঙ্কিত কণ্ঠে প্রশ্ন করলো, তুমি ঠিক আছো ছোট আপু? তোমাকে জিনে টিনে ধরেনি তো? থিরাই কথায় পুনরায় আশ্চর্য হয়ে গেল প্রিয়তা। খানিকটা রাগান্বিত কণ্ঠে বলল, মৃদু ধমকে, মাথা খারাপ হয়েছে তোর? আমাকে জিন পড়ি কেন ধরতে যাবে বলতো? থিরা আবার আতঙ্কিত কণ্ঠে বলল, তাহলে ওইসব কি করছিলে? এত সাহস কোথায় পেলে তুমি? প্রিয়তা ভ্রুকুচকে বলল, মানে? থিরা গলা ছেড়ে বলল, আমি সব দেখে ফেলেছি, তুমি বড় দাদুনের সাথে কি কি করছিলে। থিরার কথায় প্রিয়তার শান্ত চিত্তে চলকে উঠল, বিস্ফোরিত চোখে তাকালো থিরার দিকে। থিরা আবার সত্যি বলল, সত্যি বলো তো আপু, তোমাকে জিনে ধরেছে তাই না? প্রিয়তা ভয় পেয়ে গেল, ঢোক গিয়ে তাকালো থিরার দিকে। মনে মনে ভাবলো, সব দেখে ফেলেছে নাকি? এসব যদি সবাইকে বলে দেয়? প্রিয়তা তড়িঘড়ি করে তুলিয়ে বলল, কি দেখেছিস তুই? থিরা আবার আশ্চর্য চোখে তাকিয়ে বলল, চুমু খেতে দেখেছি, বড়দানকে চেপে ধরে চুমু খেতে দেখেছি। কথা শেষ করার আগে প্রিয়তা ওর মুখ চেপে ধরলো, বিশাল জোরে ধমক দিয়ে বলল, একদম চুপ, কী সব উল্টোপাল্টা কথা বলছিস? লুকিয়ে শুনলে কি ভাববে? থিরা প্রিয়তার হাত ধরে থেকে ঝাঁপিয়ে পড়ল, লোক কি ভাববে সেটা ছেড়ে দাও, আগে বলো তুমি এসব সাহস পেলে কোথায়? আমরা তো দুঃস্বপ্নে এমন কিছু আল্লাহর কাছেও চাই না, 1000 পা মাপ চাইবো। প্রিয়তা ঘামতে শুরু করেছে, তবু সে নিজেকে দৃঢ় গলতে বলল, সকালে কি খেয়েছিস? নিশ্চয়ই তোর পেট গরম হয়েছে, তাই দিবা স্বপ্ন দেখছিস। এখন সর সামনে থেকে। প্রিয়তার কথায় তীব্র প্রতিভা জানিয়ে বলল, একদম কথা ঘোরানোর চেষ্টা করবে না ছোট আপু, আমি একদম ঠিক দেখেছি, তুমি বড় দাদানকে চুমু। আবার কথা শেষ করার আগেই প্রিয়তা ছুটে এলো। পরিণীতা দুজনের মাথায় দুটো চাটি মেরে বলল, তোরা এখানে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিস, আর ওদিকে আম্মু তোদের খুঁজছে। থিরা পরিণীতাকে কিছু বলতে নিলে প্রিয়তার হাত চেপে ধরে চোখ রাগালো, যার মানে একটা কথা মুখ দিয়ে যেন বের না করে। পরিণীতা আবার থিরাকে ধমক দিল, তোকে তো বলেছিলাম প্রিয়তাকে নিয়ে আসতে, আর তুই এখানে এসে ওর সাথে গল্প জুড়ে দিয়েছিস। থিরা আবার কিছু বলতে গেলে প্রিয়তা বলল, থিরা পড়ে গিয়েছিল আপু, তাই ওর হাত পা ঝেড়ে দিচ্ছিলাম। চল। থিরা বলতেই থিরাকে টেনে নিয়ে বাড়ির ভিতরে চলে গেল, কিন্তু পরিণীতা নড়ল না। সবার সাথে হাসি খুশি থাকলেও তার মনটা সারাদিন থেকে কেমন ছটফট করছে। কেন এমন করছে সে বুঝতে পারছে না। পরিণীতার পরিণীতা তার কল লিস্ট খুলে প্রথমবারের মতো আবিদের নাম্বারে ফোন দিল, কিন্তু এবারও গত চতুর্থবারের মতো একই বাক্য কানে এলো, আপনি যে নাম্বারে ফোন করেছেন সেটি বর্তমানে উপলব্ধ নেই। পরিণীতার এবার তীব্র দুশ্চিন্তা হচ্ছে, কাল রাতের পর থেকে আর একবারও মাস্টারমশাইয়ের ফোন আসেনি, আর তার ফোনও যায়ও নি। যতবার ফোন করেছে ততবারই এই বাক্য শুনেছে। গোটা একটা দিন পেরিয়ে বিকেল হতে চলল, অথচ মাস্টারমশাই একবারের জন্য খোঁজ নেননি। এমনটা আগে কখনো হয়নি। আপনি কোথায় মাস্টারমশাই? আপনার পরিবারকে অনেক মিস করছে। আরও কিছুক্ষণ ভেবে পরিণীতা নিজেকে বোঝালো, সে হয়তো ওভার থিঙ্কিং করছে, হয়তো উনি ব্যস্ত। একটু পর এমনকি পড়তে বসাবেন, তখন সব জানা যাবে। তবু মন থেকে সেই খচখচানি দূর হলো না। তবু সে আরও ভেবে নিয়ে বাড়ির থেকে রওনা দিল। শুধু একটা লম্বা ঘুম দিয়ে সন্ধ্যার পরে উঠল, তবুও সারাদিন শরীর আলসাতে মেজে মেজে করছে। এখনই বড় এক মগ স্ট্রং ব্ল্যাক কফি বানাবে, সেটাকে খাবে। সে কফির অর্ডার দিয়ে বিছানায় বসে উঠতেই তার দৃষ্টি পড়ল বেডসাইড টেবিলে। সেখানে একটা টিস্যু পেপারের ওপর লাল রঙের কিছু নজরে পড়ল, যাতে কে শুদ্ধ ভ্রু কুঁচকে ফেলল, কারণ যতদূর মনে আছে এটা এখানে ছিল না। সে চিন্তাভাবনা বেশি দূর না করে টিস্যুটা হাতে নিল। ফোল্ড বলের টিস্যুর ভাঁজটা খুলে সামনে ধরতে সুন্দর কপালের সূক্ষ্ম ভাঁজগুলো দৃঢ়ভাবে ফুটে উঠল। সাদা রঙের টিস্যুর পেপারের ওপর লাল একটা ঠোঁটের ছাপ, যার নিচে ইংরেজি অক্ষর লেখা, ওয়েলকাম মি ইনটু ইয়োর লাইফ
অ্যান্ড ইয়োর হার্ট। লেখাটা দেখে শুদ্ধ মোটো বিচলিত হলো না, বরং সামান্য বিরক্ত হলো। টিস্যুটা দুমড়ে মুচড়ে ডাস্টবিনে ফুঁড়ে ফেললো। কাজ ঝাঁকিয়ে বলল, অনলি মাই সুইট হার্ট ইজ অলওয়েজ ইন মাই হার্ট অ্যান্ড লাইফ, নো ওয়ান এলস। কিন্তু একটা জিনিস ভেবে কিছুটা আশ্চর্য হলো সত্য। দরজার দিকে তাকিয়ে দেখলো দরজার ভেতর থেকে লক। তাহলে এটা কিভাবে এখানে? তবে এটা নিয়ে বেশি গবেষণা করলো না শুদ্ধ, কারণ পর নারী নিয়ে চিন্তা করে নিজের মূল্যবান সবাই নষ্ট করার মতো সময় তার কাছে নেই। সে হচ্ছে ডক্টর আবদ্ধ চৌধুরী শুদ্ধ। কোনো মেয়ে কী করলো না করলো তা নিয়ে শুদ্ধর বিন্দুমাত্র ইন্টারেস্ট থাকার কথাই না। শুদ্ধ লাগেজ থেকে ট্রাউজার টি শার্ট বের করে ওয়াশরুমে ঢুকে পড়লো, লম্বা শাওয়ার নিয়ে বেরোলো। ততক্ষণে কফিও চলে এসেছে। সে কফির মাকে চুমুক দিতে দিতে গিয়ে ব্যালকনিতে বসলো। ফোনের গ্যালারি ওপেন করে তৃষ্ণার্ত চোখে তাকিয়ে রইল ষোড়শী কিশোরীর পানে। ফোন স্ক্রিনে ঠোঁট চেপে ধরে বলল, দেখো সুইটহার্ট, তুমি নেই বলে মেয়েরা নজর দেওয়ার সুযোগ পাচ্ছে। সবাই আমাকে চায়, অথচ আমি কাউকে চাই না। তুমি হীনা, অথচ তুমি আমার কাছ থেকে কত দূরে। প্লিজ সুইটহার্ট, একবার আমার হয়ে দেখো, একবার আমাকে ভালোবেসে দেখো। আমার আর অপেক্ষা করতে ভালো লাগে না। আমার এই অপেক্ষা কি কোনোদিনও অন্ত হবে না সুইটহার্ট? তোমার প্রেমানলে জ্বলে পুড়ে যে হৃদয়ের ডাক্তার আজকাল নিজের হৃদয়টাই ফিল করতে পারে না। আমার পুরো অস্তিত্ব এমনভাবে মিশে আছো সুইটহার্ট যে আমি নিজেকে ফিল করতে পারছি না তুমি ছাড়া। প্লিজ দূর থেকে জ্বালিয়ে মেরো না, প্রয়োজনে কাছে এসে শেষ করে দাও। তবু কাছে তো আসো, এই দূরত্ব আমার আর সহ্য হচ্ছে না। আমি তোমাকে চাই সুইটহার্ট, খুব করে চাই। আই নিড ইউ সুইটহার্ট, আই ওয়ান্ট ইউ কমপ্লিটলি। I want you both physically and mentally. I want to feel you in my very bones, sweetheart. শুদ্ধ আবার একটু থেমে নিয়ে বলল, এই জীবনে তোমাকে পেতে কম তো নিচে নামিনি। ফাইনালি তুমি আমার হবে। তার জন্য যদি আমাকে আরও কয়েক বছর অপেক্ষা করতে হয়, কষ্ট হলেও আমি সহ্য করে নেব সুইটহার্ট। আমার শুধু তোমাকে চাই। তোমাকে পাওয়ার এই তীব্র আকাঙ্ক্ষা দেখে মানুষ ভাবতে পারে তুমি হয়তো আমার জেদ, কিন্তু না সুইটহার্ট, এটা সত্যি নয়। তুমি আমার জেদ নাও, তুমি আমার সত্তা। ইউ আর মাই সোল। আই লাভ ইউ সুইটহার্ট, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। শুদ্ধ আবার কফির মাকে চুমুক দিয়ে দুষ্ট এসে বলো, তোমায় দেব বলে অনেক ভালোবাসা জমিয়ে রেখেছি। একবার শুধু তুমি আমার হও, তারপর দিনরাত পরিশ্রম করে সব তোমার উপর উসুর করব। আর তোমাকেও সব নিতে হবে, নিতে না চাইলে জোর করে নিতে হবে। তখন কিন্তু আমি আর শুনবো না। তোমার জন্য এত বছর যাবৎ ইজ্জতের হেফাজত করে রেখেছি। একবার বিয়ে হোক, তারপর আর কোনো ছাড়াছাড়ি নেই, সব ঢালবো তোমার ওপর। সে অনেকক্ষণ প্রিয়তার ছবি দিকে থেকে কথা বলে নিজের সঙ্গে সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল চেক করতে লাগলো। প্রথমে ইনস্টাগ্রামে ঢুকলো, কফির মাকে চুমুক দিতে দিতে ফোন স্ক্রিন স্ক্রল করতে লাগলো। ইনস্টাগ্রামের অনবক্সে ঢুকতেই বিরক্তির চোখে চোখ মুখ কুঁচকে গেল। একদিকে হাজার হাজার শুধু মেয়েদের মেসেজ, যার বেশিরভাগই মেডিকেল স্টুডেন্ট ও বিদেশি। শুধু এসব জাস্ট ইগনোর করে ফোন রেখে নিতেই সেই সময় স্ক্রিনে ভেসে উঠল মম। মম নামটা দেখে শুদ্ধের ঠোঁটে মুচকি হাসি খেলে গেল। সে ফোন রিসিভ করে মৃদু কণ্ঠে সালাম দিল, আসসালামু আলাইকুম মেহজাবিন চৌধুরী। হেসে সালামে উত্তর দিলেন। অভিমানী কণ্ঠে বলল, আজকাল মমকে মনেই পড়ে না আমার শানের। শুদ্ধ আবারও দুষ্টে এসে বলল, মম তুমি তো জানো কাজের কতটা প্রেশার, একদম টাইমই পাই না। মেহজাবিন চৌধুরী এবার অভিমানী কণ্ঠে বললেন, তাই তো আমার ছেলে মস্ত বড় ডাক্তার, তার সময় কোথায় মায়ের সাথে কথা বলার? আর যা যা পায় তা তো আমার হবু বৌমার চিন্তায় পার করে দেয়। শুদ্ধ হাসলো। মেহজাবিন চৌধুরী এবার কিছুটা সিরিয়াস কণ্ঠে বলল, আমি একটা ফাইনাল ডিসিশন নিয়েছি, যেটা তোমাকে মানতে হবে। শুদ্ধ সিরিয়াস হলো, কি ডিসিশন? মেহজাবিন চৌধুরী বলল, আমি নেক্সট মান্থে বাংলাদেশে আসব এবং সাজিদের সঙ্গে কথা বলে তোমাদের বিয়ের ডেট ফিক্সড করে নেব। শুদ্ধ হাসলো, শান্ত কণ্ঠে বলল, মম এখনই নয়। মেহজাবিন চৌধুরী অসন্তুষ্ট হলেন, কিছুটা আদেশে সুরে বললেন, হ্যাঁ এখনই, আমি টিকিট কনফার্ম করে ফেলেছি। আমি নেক্সট মান্থেই আসবো, আর তোমাদের বিয়ের ব্যাপারটা নিয়ে সবার সঙ্গে কথা বলবো। তোমার আর কোনো কথা আমি শুনবো না। তোমার বয়সের দিকে খেয়াল আছে? তোমার বয়সী ছেলেদের বাচ্চা কাচ্চা আছে, আর তুমি এখনও অবিবাহিত ব্যাচেলার। লজ্জা করে না তোমার? তোমার বয়সী প্রণয় বিয়ে করেছে 2 বছর আগে, আর তুমি যেহেতু প্রিয়কে এতটাই ভালোবাসো, তবে বিয়ে করতে সমস্যা কোথায়? আর কাছাকাছি থাকবে বলেই তো কানাডা এত সাকসেসফুলি বিলেতে গেছে। শুদ্ধ বুক ভরে নিঃশ্বাস নিল, মনে মনে বলল, সত্যি যদি এখনই তাকে আমার করে ফেলতে পারতাম, তবে আমার থেকে বেশি সুখী আর হয়তো কেউ হতো না মম।
সে নিজেকে কন্ট্রোল করে মেজেমেজের দিকে বুঝালেন, কাম অন মম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আই এম নো ওভার 29, but she is only 16. She is under 18, just a teenager. ঠিক আছে, আগে ওকে একটু বড় হওয়ার সময় দাও মম, না হলে তোমার ছেলেকে কিভাবে সামলাবে। মেহজাবিন চৌধুরী কিছুটা গম্ভীর হলেন, কয়েক সেকেন্ড চুপ থেকে বলেন, ঠিক আছে ফাইন, এটা যদি মূল সমস্যা হয় তবে ওর সমাধানও আমার কাছে আছে। শুধু কপাল কুঁচকে বলল, কি? মেহজাবিন চৌধুরী নাছোড়বান্ধা। তিনি বললেন, ঠিক আছে, এখনই তোমাকে বিয়ে করতে হবে না, তবে নিশ্চিত থাকো আমি আগামী মাসে বাংলাদেশে আছি, আর সাজিদের সঙ্গে বিয়ের খুঁটিনাটি সব কথা চূড়ান্ত করে রাখবো। ওর 18 বছর পূর্ণ হওয়ার সাথে সাথেই তোমাদের বিয়ে হবে। এরপর আর একদিনও অপেক্ষা করাবো না। তোমাকে আর 2 বছর সময় দিলাম, এর মধ্যে আর একটা দিনও বেশি পাবে না তুমি। শুধু দীর্ঘশ্বাস ফেলল। কিন্তু মম, মেহজাবিন চৌধুরী এবার কিছুটা চিৎকার দিয়ে বললেন, নো এক্সকিউজ, তোমার হাতে মাত্র 2 বছর সময় আছে, এরপরে তোমাকে বিয়ে করতে হবে। নাও টেক কেয়ার বেটা, বলে ফোন কেটে দিলেন। মেহজাবিন চৌধুরীর কথায় শুদ্ধ কিছুটা দুশ্চিন্তায় পড়ে গেল। প্রণয় কি রাজি হবে? সে তো বলেছে গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পরপর সব হবে। তবে শুদ্ধ আর বেশি ভাবলো না, কারণ মেহজাবিন চৌধুরী ঠিকই বলেছেন, বিয়ে তো 2 বছরের পরেই হবে, আর সেই বিয়ে যেহেতু তার সাথে হবে, যেহেতু দেরি করে কি লাভ। সে ঠিক হলো এই বিষয়ে প্রণয়ের সাথে কথা বলবে। শুধু বসা থেকে উঠে রুমে চলে গেছে। সন্ধ্যা 7টা। শিকদার বাড়ির অন্ধমহল কথাবার্তার মৃদু গুঞ্জন গমন করছে। কাল শিকদার বাড়িতে সিন্নি উপলক্ষে পাড়ার অনেক মহিলা কাজে সাহায্য করতে এসেছে। এটা গ্রামের নিয়ম। গ্রামের কোনো বাড়িতে বিয়ে, মিলাদ যাই হোক না কেন, তাতে গ্রামের মহিলারা সাহায্য করেন। শিকদারা অবশ্য এসব প্রয়োজন পড়ে না, তবে যেহেতু বাড়ির মহিলারা আয়োজন করছেন, তাই বাড়ির 4 জন গিন্নি পাড়ার অনেক মহিলাদের আগেভাগে দাওয়াত করে রেখেছিলেন। কারণ কাল শুধু রুটি সিন্নি নয়, পাশাপাশি আরও 200 জন হুজুরকে দাওয়াত করেছেন দোয়া পড়ানোর জন্য। প্রেরণা, পরিণীতা, প্রিয়তা, উষা, ধীরা, পাড়ার আরও অনেক মেয়েরা মিলে 40 কেজি চাল 5টা ব্লেন্ডারে ব্লেন্ড করতে চালের গুঁড়ো বানাচ্ছে। এগুলো দিয়ে কাল রুটি বানানো হবে। অনুশ্রী বেগম, তনুশ্রী বেগম, অনন্যা বেগম বাজারে সব কিছু মিলিয়ে দেখছেন কতটা লাগবে আর কতটা কি আনতে হবে। অর্থী বেগম সহ আরও অনেক মহিলা মিলে বিশাল বড় পাত্রে আলু, পেঁয়াজ সহ বিভিন্ন সবজি কেটে ধুয়ে রেখেছে। অন্য পাত্রে কাঁচা মাছ, মাংস ধুয়ে ফ্রিজে তুলে রাখা হচ্ছে। প্রণয়, প্রেম, রাজ আর প্রীতম বাজারে ভারী ভারী ব্যাগগুলো অন্ধকারে নিয়ে এসে ড্রয়িং রুমের সোফায় গায়ে দিলেন। অভ্যাসে না থাকলে বাজার করতে গিয়ে মাছের বাজারে বিচ্ছিরি গন্ধ, মাংসের বাজারের ভিড়, সবজির বাজারের গরম, তাতে নাজেহাল অবস্থা। ফর্সা ছেলেগুলোর মুখ অতিরিক্ত গরমে লাল টকটকে হয়ে আছে। তারা এসব করতে চায়নি, কিন্তু অনুশ্রী বেগমের কড়া হুকুম, এসব কাজের লোকেদের দিয়ে করানো হবে না, এসব বাড়ির ছেলেরাই করবে। অনুশ্রী বেগম মৃদু চিৎকার দিয়ে মেয়েদের উদ্দেশ্যে বলল, মেয়েরা ভালো করে বরফ দিয়ে লেবুর শরবত বানিয়ে ছেলেদের দিকে আসো। ওদের খুব গরম লেগেছে, কিন্তু খেয়াল রাখবে ফ্রিজের জুস দেবে না, ফ্রেশ লেবুর শরবত বানিয়ে দাও। আর বাইরে যারা প্যান্ডেলে কাজ করছে তাদের জন্য চা বানিয়ে দাও। তনুশ্রী বেগম কথায় তারা দীর্ঘ নিঃশ্বাস ফেলত। যদিও ওদের খুব ভালো লাগছে, বাড়িতে একটু উৎসব ব্যাপার হলে ওদের খারাপ লাগে না। উষা পরিণীতার উদ্দেশ্যে বলল, মিষ্টি আপু, আমি তাহলে জুসটা বানিয়ে দিই। পরিণীতা ব্লেন্ডারের মাথা চেপে ধরে বলল, না ভাবি, তুমি বরং চা বানাও, কারণ তোমার হাতের চা ফাটাফাটি। উষা হেসে সম্মতি জানালো, হাত ধুয়ে গ্যাস অন করে চায়ের পানি বসালো। পরিণীতা আবার প্রিয়তার উদ্দেশ্যে বলল, প্রিয়, তোর হাতে লেবুর জুস সবচেয়ে বেশি টেস্ট হয়, এটা কাজ তুই কর, জুসটা বরং তুই বানা। প্রিয়তা রাজি হলো। ভেজা চালগুলো হাত থেকে ঝেড়ে হাত ধুয়ে নিল। ফ্রিজ খুলে বড় 5টা লেবু আর 4টা কমলা বের করে নিল। বড় বাটিতে লেবু চিপে চিনি মিশিয়ে একটা বড় জগে লেবুর শরবত বানালো। বাকি 4টা কমলা ব্লেন্ডার দিয়ে জুস বানিয়ে নিল, কারণ প্রণয় ভাই লেবু শরবত খান না। প্রিয়তা বড় গ্লাসে লেবুর শরবত ঢেলে যেতে নিল। তখন ধীরা এসে কানে কানে বলল, আপু, আমি কিন্তু সব জানি। প্রিয়তা ওর কথায় পাত্তা দিল না, জুসের ট্রে নিয়ে ড্রয়িং রুমে উঠে গেল। প্রণয়, প্রীতম, রাজ আর প্রেমে নাজেহাল অবস্থা দেখে মায়া হলো প্রিয়তার। সে সবার থেকে বড় 1 গ্লাস জুস ধরিয়ে দিয়ে হাতে জুসের জগ নিয়ে দাঁড় হলো। প্রীতম, প্রেম আর রাজ ঢকঢক করে গ্লাস খালি করে দিল। একসাথে বোনদেরকে ধমক দিয়ে বলল, ভ্যাবলার মতো দাঁড়িয়েছিস কেন, আরও দে।
এতটুকু পানিও আমার গলা অবধি পৌঁছায়নি। ছ্যাঃ, দে তাড়াতাড়ি। প্রিয়তা মুখ বাঁকিয়ে তাকালো ভাইদের দিকে, মনে মনে বলল, মির্জাফরের দল এই গরমের মধ্যে বানিয়ে দিয়েছি, তার কৃতজ্ঞতা স্বীকার না করে ধমকাচ্ছে। যদিও ওর মুখে কিচ্ছু বলো না, সবার গ্লাসে পুনরায় জুস ঢেলে দিল। 3 ভাই মিলে পুরো বড় একটা জগ জুস খালি করে শান্ত হলো। প্রিয়তা ভেঙচি কেটে বলল, ভাইরা করেছে, জিতেছে। রাজ বড় শ্বাস নিয়ে বলল, নুন কম হয়েছে। প্রীতম ও ছোট করে বলল, চিনি কম হয়েছে। প্রেমও তাল মিলিয়ে বলল, ইস, কিসের পানি দিয়ে বানিয়েছিস, কি বিচ্ছিরি গন্ধ করছিল, ওয়াক। অর্ণব সমুদ্র এসে পাশে বসতে বসতে বলল, নিশ্চয়ই মাছ ধোয়া পানি খাইয়েছে আমাদেরকে। রাজ আবার বলল, উফ, কি বিচ্ছিরি স্বাদ। প্রিয়তা তাজ্জব হয়ে দাঁড়িয়ে রইল ভাইদের দিকে। ওরা কি আসলে তার ভাই? রাজ আবার কিছু বলতে গেলে ধমক দিয়ে উঠল প্রণয়। আহা, চুপ কর। চুপ মেরে গেল পুরো ড্রয়িং রুম। প্রণয় পুরো চোখে তাকালো প্রিয়তার দিকে। রান্নাঘরের ভিড় বাট্টা আর গরমের ফর্সা মুখশ্রী রক্তাভ হয়ে গেছে। প্রণয় শান্ত কণ্ঠে ডাকলো, এদিকে আয়। প্রিয়তা চোখ তুলে তাকালো প্রণয়ের দিকে, সাথে সাথে তাকে আকাশ পরিমাণ লজ্জা এসে ঘিরে ধরলো। তবুও ধীরে পায়ে এগিয়ে গেল প্রণয়ের সামনে। প্রণয় নিজের হাতে থাকা অরেঞ্জ জুসের গ্লাসটা প্রিয়তার দিকে এগিয়ে বলল, খা। প্রিয়তা চোখ বড় বড় করে তাকালো প্রণয়ের দিকে, নিচে কণ্ঠে বলল, কিন্তু এটা তো আপনার জন্য। প্রণয় গ্লাসটা ওর মুখের সামনে ধরে বলল, তোকে বেশি বলতে বলিনি, খেতে বলেছি, খা। প্রিয়তার ঢোক গিলে মনে মনে বলল, যাই হোক, এই ব্যাটাকে চটানো যাবে না, কারণ এই ব্যাটাকে যে নিজেও বিরাট ভয় পাই। তাই বেশি পাকমো না করে গ্লাসের অর্ধেকটা ঢকঢক করে খেয়ে ফেলল। আহা, শান্তি লাগছে এবার। সত্যি গরমে অনেক অস্থির লাগছিল, ভাবলো সে। প্রণয় ওর হাতে থাকা গ্লাসটার দিকে বলল, এখন একটু ভালো লাগছে? প্রিয়তা মুগ্ধ চোখে তাকিয়ে ওপর নিচে মাথা ঝাঁকালো। প্রণয়ের ভেতরটা গরমে হাঁসফাঁস করছিল, তাই গ্লাসের বাকি অর্ধেকটা সে খালি খেয়ে ফেলল। এই দৃশ্য প্রীতম, রাজ, প্রেম, অরণ্য, সমুদ্র সবাই দেখলো, কিন্তু কেউ মাইন্ড করলো না, কারণ এটা দেখতে দেখতে তারা অভ্যস্ত। তাদের নতুন কিছু নয়। তাদের বড়দান যে প্রিয়তার অতিরিক্ত পজিটিভ, এটা তারা প্রিয়তার জন্মের পর থেকে দেখে এসেছে। প্রিয়তা জগ আর গ্লাস নিয়ে বারান্দায় চলে গেছে, রান্নাঘরে চলে গেছে। তন্ময় কোথা থেকে ছুটে এসে প্রণয়ের কোলে বসলো, গালে হামি খেয়ে বলল, বাইরে গিয়েছিলে আর আমার জন্য কিছু আনোনি বড় দাদান? প্রণয় মৃদু হাসলো, প্যান্টের পকেট থেকে একটা চকলেট বের করে দিল। খুশি হলো তন্ময়। এবার প্রণয়ের কোলে থেকে নেমে প্রীতমের কোলে গিয়েও বলতো, একইভাবে গালে হামি খেয়ে আদরে কণ্ঠে বলল, আমার জন্য কিছু আনোনি মেজে দাদান? প্রীতম হাসলো, পকেট থেকে আরেকটা চকলেট বের করে দিল। এভাবে প্রেম ও রাজের কাছ থেকে চকলেট নিল তন্ময়। প্রণয় দেওয়া চকলেটের র্যাপার খুলে খেতে খেতে এসে অরণ্যের পাশে বসলো। অরণ্য শয়তানি হাসি দিয়ে তাকালো সমুদ্রের দিকে। তন্ময় কিছু বুঝে ওঠার আগে ওর চকলেটের অর্ধেকটা হাঙ্গরের মতো হা করে গিলে ফেললো অরণ্য। সাথে সাথে তন্ময়ের চোখ নোনা জলে ভরে গেল। বড় দাদান বলে চিৎকার দিয়ে কাঁদতে নিলেই অরণ্য আর দুটো চকলেট বের করে তন্ময়কে দিল। ভরতে কণ্ঠ বলল, বকা খাওয়াইস না ভাই। সাথে সাথে চোখের জল মিলিয়ে গেল তন্ময়ের। সমুদ্র ফুরফুরে গলায় বলল, খা খা, আরও বেশি করে চকলেট খা, এমনিতে তো দাঁত নেই, সব পোকায় খেয়ে নিয়েছে। এরপর তো জিভ থেকে শুরু করে মুখ সব কিছুই খেয়ে নেবে। তারপর দেখব তোকে আর কি বিয়ে করে। এখনও সময় আছে, চকলেটগুলো আমার দিকে পাস কর, আমি না হয় খেয়ে নিজে সর্বনাশ করি। বড় দাদান হিসেবে ছোট ভাইয়ের জন্য এতটুকু করতেই পারি, তাই না? কিন্তু সমুদ্রের কথায় পাত্তা না দিল না তন্ময়, নিজের মতো খেতে লাগলো। সমুদ্র আর কিছু বলেই প্রীতমের ফোন বেজে উঠল। চুপ হয়ে গেল সমুদ্র। প্রীতম পকেট থেকে ফোন বের করে দেখলো অজানা নাম্বার। সে বেশি কিছু না ভেবে ফোন রিসিভ করলো। ওপাশ থেকে এনে ডুকরে কেঁদে বলল কণ্ঠরত কণ্ঠে, মিনতি করতে করতে, প্রীতম প্লিজ আমাকে তোমার কাছে নিয়ে যাও, আমি অন্য কাউকে বিয়ে করতে চাই না। প্লিজ প্রীতম, তোমার জায়গায় অন্য কারোর স্পর্শ আমি মেনে নিতে পারবো না। তোমার জায়গায় অন্য কেউ যদি আমাকে ছোঁয়ার চেষ্টা করে, আমি আত্মহত্যা করব। এনে আর বলা বাক্য প্রীতমের হুঁশ উড়ে গেল। বসা থেকে দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলল, এই এই রসগোল্লা, কি হয় তোমার? কি হয়েছে? কিসব কি বলছো? প্রীতমের উত্তেজিত কণ্ঠে সবাই অবাক চোখে তাকালো প্রীতমের দিকে। প্রিয় পুরুষের কণ্ঠে ইনার ছোট্ট মন ভালোবাসায় হারানো বিশ্বে নীল হয়ে গেল। সে আরও জোরে কেঁদে উঠল, শুধু কণ্ঠরত কণ্ঠে বলল, আম্মু আম্মু আমার বিয়ে। কিছু বলতে পারলো না, তার আগে ফোন কেটে গেল। প্রীতম এবার চিৎকার দিয়ে ডাকলো, রসগোল্লা। সবাই বিস্ফোরিত নয়নে তাকালো প্রীতমের দিকে। প্রীতম তড়িৎ বেগে বসা থেকে উঠে দাঁড়ালো, ছুটে উপরে চলে গেল।
রাজ, প্রেম, অরণ্য, সমুদ্র বিস্ফোরিত চোখে একে অপরের মুখের পানে তাকালো। কেউ কিছু বুঝতে পারলো না। তাদের ভাবনা শেষ হওয়ার আগেই প্রীতম রিভলভার হাতে ভেবে এলো। তার চোখে মুখে ক্রোধের অগ্নি দাউ দাউ করে জ্বলছে। মনের গহীনে জেগে বসেছে প্রিয়তমা হারানোর তীব্র আশঙ্কা। রাগের পাশাপাশি বুকের ব্যথাটাও পাল্টা দিয়ে বেড়ে উঠেছে। প্রীতমের হাতে বন্দুক দিকে লাফিয়ে উঠল বাড়ির সকল লোকজন। সবাই অবাক চোখে তাকিয়ে রইল প্রীতমের দিকে। প্রীতম, পরিণীতা, অনুশ্রী বেগম, তনুশ্রী বেগম সবাই ছুটে এলেন। অনুশ্রী বেগম আতঙ্কিত কণ্ঠে বলল, সে যাচ্ছে। আব্বু, কি হয়েছে তোমার? প্রীতম কারোর কথায় কোনো উত্তর না দিয়ে হনহন করে বেরিয়ে গেল শিকদার বাড়ি থেকে। প্রণয় কোনো প্রতিক্রিয়া দেখালো না, শুধু ভ্রুকুচকে দেখে গেল ভাইয়ের পাগলপনা। রাজ, প্রেম, অরণ্য, সমুদ্র সবাই ভয়ার্ত চোখে একে অপরের দিকে তাকিয়ে ছুট দিল। প্রীতম পেছন পেছন, পরিণীতা ভয়ার্ত কণ্ঠে বলল, মেজুতেনের কি হলো? প্রিয়তা চিন্তা হয়ে পড়ল। প্রীতম পাগলের মতো গাড়ি বের করলো। তার রসগোলের বলা কথাগুলো যা বুঝলো তা যদি সত্যি হয়, তবে প্রীতমের মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই। সে পণ করে নিল, তার বুকের ভালোবাসা যদি তার না হয়, তাহলে পৃথিবীর কারো হতে দেবে না, নিজের হাতে শেষ করে দেবে তাকে। প্রীতম শিকদার প্রয়োজনে তার ভালোবাসার খুনি হবে, তবু অন্য কারো হাতে দেবে না। প্রীতম গাড়ি স্টার্ট দিয়ে প্রেম, রাজ, অরণ্য, সমুদ্র সবাই চেপে বসলো। ইনায়ার সৎ মা রুকসা খাতুন ইনায়ার তুলতুলে নরম গালে একের পর এক থাপ্পড় মেরেই চলে। তার একের পর এক অনাপ্রস্য ভাষায় গালাগালি করে চলে যাচ্ছে। ইনায়ার রুকসা খাতুনের পা জড়িয়ে ধরে বলল, আম্মু প্লিজ, আমি তোমার ভাইয়ের ছেলেকে বিয়ে করতে পারবো না। আমায় এভাবে হুট করে বিয়ে দিও না, আমি মরে যাব। রুকসা খাতুন ইনায়ার চুলের মুঠি ধরে বললেন, অপয়ামে তোকে কতদিন খাইয়েছি, পড়িয়েছি, তার বিনিময়ে কি পেয়েছি? কিছুই পাইনি। তুই আমার সংসারের বাড়তি বোঝাই কিছুই না, তবুও তোকে আদর যত্নের কমতি রাখিনি। আর আজ যখন তোকে বলছি আমার ভাইয়ের ছেলেকে বিয়ে করে নিতে, তখন তোর কোথায় টান পড়েছে? আমার ভাইয়ের ছেলেকে যখন তোর রূপ দেখিয়ে পাগল করেছিলি, তখন তো কিছুই মনে হয়নি। এখন তোকে হুদাইকেও বিয়ে করতে হবে। তোকে আহাদের সাথেই দিলেই ভাইজান 10 লাখ টাকা দেবে, সেই টাকায় তোর বড় বোনকে ভালো ঘরে বিয়ে দেবো। কিন্তু তুই তো আমার মেয়েকে হিংসা করিস, তাই এমন করছিস। এনায়া শক্ত করে রুকসা খাতুনের পা জড়িয়ে ধরে বলল, এমন করো না আম্মু, ওই নেশাখোরটার সাথে আমি বিয়ে করতে পারবো না। ওকে আমাকে বিয়ে দিও না। আমি আজীবন তোমার বাড়ির কাজের লোক হয়ে থাকবো, তবুও এমন করো না। রুকসা খাতুন ঝাড়া মেরে পা ছাড়িয়ে নিলেন। সিনথিয়ার উদ্দেশ্যে বললে, ওকে 2 মিনিটের মধ্যে বাইরে নিয়ে এসো, এখনই বিয়ে পড়াতে হবে। বেশি লোক জানাজানি হলে পুলিশ কেস হয়ে যাবে। এনেয়া সিনথিয়ারকে জড়িয়ে ধরে বলল, প্লিজ আপু, তুমি আমায় বাঁচাও। সিনথিয়া এনিয়ার লেপ্টে যাওয়া কাজল ঠিক করে দিতে বলল, এখানে আমার কিছুই করার নেই, তোকে আহাত ভাইকে বিয়ে করতে হবে, চল। বলে ইনায়াকে টেনে নিয়ে বাইরে গেল। বাইরে দুজন পরিবারের ঘনিষ্ঠ কিছু লোক, বর ছাড়া তেমন কেউই নেই। ইনায়াকে নিয়ে বসানো হলো 30 থেকে 35 বছরের লোকের সামনে। লোকটা লুলুপু চোখে ইনায়ার শরীরের দিকে তাকিয়ে যেন এত লোকের সামনে শকুনের মতো ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে। এই মেয়েটাকে সে আজই প্রথম দেখেছে। দেখি মাথা নষ্ট হয়ে গেছে। রুকসা খাতুনের কাছ থেকে 10 লক্ষ টাকার বিনিময়ে কিনে নিয়েছে। উদ্দেশ্য একটাই, ওই সুন্দর নরম দেহটা ইচ্ছেমতো ভোগ করা। যদি ইনায়ার বাবা এই মুহূর্তে চট্টগ্রামে না থাকতেন, তবে এসবের কিছুই করতো না। ইনায়া ফুপিয়ে ফুপিয়ে কাটতে লাগলো। কাজে বিয়ে পড়ানো শুরু করলেন। প্রথমে ইনায়াকে কবুল বলতে বললেন। ইনায়া চোখ বন্ধ করে প্রীতমের চেহারাটা মনে করলো। প্রীতমের মুখটা মানুষপটে ভেসে উঠতে ইনায়ার বুক ভেঙে কান্না এলো। সে সবার সামনে চিৎকার করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, আমাকে খুন করে ফেললো, আমি প্রীতম ছাড়া কাউকে বিয়ে করবো না। আমি প্রীতমকে ভালোবাসি, আমাকে প্রীতমের কাছে যেতে দাও। ইনায়ার কথায় সবাই বিস্ফোরিত চোখে তাকালো ইনায়ার দিকে। ইনায়ার মুখে অন্য ছেলের কথা শুনতে আহাদের মাথায় রক্ত উঠে গেল। সে তীব্র ক্রোধে বসা থেকে উঠে দাঁড়ালো। ছুটে এসে সকলের সম্মুখে ইনায়ার নরম তুলতুলে গালে সবটা চর বসিয়ে দিল। 2 গাল চেপে চুলের মুঠি ধরে বৃষ্টি গালি দিয়ে বলল, বেশ্যা, তোর এই শরীর দেখিয়ে তাহলে আরও ছেলের মাথা নষ্ট করেছিস? সত্যি করে বল, যে ছেলেটা নাম নিলি, ওকে সব বিলিয়ে দিয়েছিস, তাই তো? ইনার চোখ দিয়ে অনর্গল নোনা পানির বর্ষণ হচ্ছে। ঘৃণায় গা গুলিয়ে উঠছে। তাকে মেরে ফেলেও সে অন্য কাউকে কবুল বলবে না। আহাত আবারও থাপ্পড় দেওয়ার জন্য হাত ওঠাতেই বিকট শব্দ হলো। সাথে সাথে একটা গুলি এসে তার ডান হাতের বাহুতে লাগলো। গুলির শব্দে চমকে উঠল সবাই। ইনার চোখে আশার আলো জ্বলে উঠল।
সে বিদ্যুৎ বেগে তাকালো পেছনে। প্রীতম বন্দুক হাতে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে সবার দিকে। পেছনে রাজ, প্রেম, অরণ্য, সমুদ্র। প্রীতমকে দেখে ইনায়া সব ভুলে গেল। তার প্রাণ ভ্রমরা ফিরে পেল সে। সবাইকে উপেক্ষা করে দৌড়ে ঝড়ের বেগে গিয়ে আছড়ে পড়ল প্রীতমের বলিষ্ঠ বুকে। গলা জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। বলল, আমাকে মরে যেতে হলে মরে যেতাম প্রীতম, তবুও তুমি ছাড়া অন্য কাউকে কবুল বলতাম না। ইনায়ের কথায় প্রীতমের দৃষ্টি নরম হলো। এতক্ষণ হৃদয়ের জ্বালা ধ্বংসলীলা শান্ত হলো। হৃদয়ের রক্তক্ষরণ বন্ধ হলো। সে নিজের দেহের সর্বশক্তি দিয়ে নিজের প্রাণকে নিজ পক্ষে পিষে নিল। কপালে দীর্ঘ চুমনিকে ভেজা কণ্ঠে বলল, আমি এসে গেছি রসগোল্লা, তুমি শুধু আমার। আমার মাথা থেকে পা পর্যন্ত, তোমার মাথা থেকে পা পর্যন্ত সব কিছুর ওপর শুধু আমার, একমাত্র আমার এই পৃথক শিকদার প্রীতমের অধিকার। এই পৃথক শিকদার প্রীতম কাপুরুষ নয়। সে তোমাকে অন্য কারো হতে দিত না। এখানে এসে যদি দেখতাম তুমি অন্য কাউকে কবুল বলে নিয়েছো, তাহলে আল্লাহর কসম এখানে আগে তোমাকে শেষ করে দিতাম, তারপর নিজেকে। ইনায়া শব্দ করে কেঁদে উঠল। আরো শক্ত করে খামচে তুলল প্রীতমের শার্ট। উপস্থিত সবাই তাকিয়ে আছে ওদের দিকে। এখানে কারোই প্রীতমকে চিনতে ভুল হয়নি। এই শিকদার বাড়ির ছেলে, তার মানে ইনায়া এই ছেলের কথা বলছিল। ভয়ে সবাই ফাঁকা ঢোক গিলতে লাগলো। কারণ শিকদারা আসলে কীরকম সেটা মুখে না বলেও প্রায় অনেকেই জানে। কিন্তু রুকসা খানম, ওর ভাই জালাল উদ্দিন আর আহাদ যেহেতু এখানকার নয়, তাই তারা স্বাভাবিকভাবেই চিনতে পারলো না প্রীতমকে। ইনায়াকে প্রীতমের সাথে এইভাবে লেপটে থাকতে দেখে আহাদের মাথায় রক্ত চলে গেল। সে ছুটে এসে ইনায়াকে মারতে উদ্দেশ্য হলে প্রীতম এক হাতে ধরে ফেলল আহাদের হাত। চোখে মুখে তার ভয়ঙ্কর হিংস্রতা জাগ্রত হলো। অরণ্য ইনায়াকে ভালো মতো দেখে বলল, মেজো ভাবি, তোমার গালে 5 আঙুলের ছাপ কেন? কেউ কি মেরেছে? অরণ্যের কথায় আটকে উঠলেন সবাই। প্রীতমের নজরে পড়ল ইনার গালের দিকে। ফর্সা চামড়ার 5 আঙুলের দাগ ঝলমল করছে। প্রীতম রক্তচক্ষু হয়ে তাকালো আহাদের দিকে। ইনায়াকে একপাশে সরিয়ে সাদা শার্টের হাতা গুটাতে শুরু করলো। উপস্থিত সবাই ভয়ে থরথর করে কেঁপে উঠল। আহাদ প্রীতমকে দেখে আরও রেগে গেল। প্রীতমকে মারতে উদ্যত হওয়ার আগেই প্রীতম নাক বরাবর পাঞ্চ মেরে দিল। সাথে সাথে কয়েক কদম পিছিয়ে গেল আহাদ। বলিটা হাতের আঘাতে নাক দিয়ে গল গল করে রক্ত আসতে শুরু করলো। প্রীতম হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়লো আহাদের উপর। সবার সামনে গরুর মতো পিটাতে শুরু করলো। প্রত্যেকটা মারের সাথে সাথে ইনায়া কেঁপে কেঁপে উঠল। রুকসা খানমের ভাই বাধা দিতে গেলে রুকসা খানম আটকে দিয়ে চোখের ইশারে বারণ করলেন। সময়ের সাথে সাথে প্রীতম আরও হিংস্র হয়ে উঠেছে। অমানবিকভাবে মারতে মারতে পুরো রক্তাক্ত করে ফেলেছে। সবাই ভীতিগ্রস্ত, অথচ রাজ, প্রেম, অরণ্য, সমুদ্রের কোনো ভাবান্তরই নেই। তারা বেশ সিনেমা দেখার ভঙ্গিতে সব উপভোগ করছে। প্রীতম মারতে মারতে চিৎকার দিয়ে বলল, বাস্টার্ড, তুই আমার রসগোল্লাকে আঘাত করেছিস। যাকে এই প্রীতম শিকদার প্রাণ দিয়ে আগলে রাখে, তাকে ব্যথা পাবে বলে জোরে কখনো চেপে ধরে না। তুই তাকে আঘাত করেছিস। তুই প্রীতম শিকদারের কলিজে আঘাত করেছিস। তুই আমার ভালোবাসাকে বিয়ে করতে চাস। আজ তোর এমন অবস্থা করব, বেঁচে থাকবি কিনা সন্দেহ। আর থাকলেও কখনো বিয়ে করার মতো অবস্থায় থাকবি না। আর গগন বিদারী চিৎকার দিচ্ছে। কাজী ভয়ে থরথর করে কাঁপছে। এবার আর আহাদের বাবা স্থির থাকতে পারে না। ছুটে এসে প্রীতমের পা জড়িয়ে ধরে মাপ চাইতে লাগলেন। বাবা, আমার ছেলেটারে এবার ছেড়ে দে বাপ, মরে যাবে ও। প্রীতম থেকে পাত্তা না দিয়ে মেরেই চললো। অরণ্য আহাদের বাবাকে টেনে সরাতে সরাতে বলল, আহা আঙ্কেল, এটা মার খাওয়ার বয়স নয়। এখন হাড় ভাঙলে আর জোড়া লাগবে না। আর দেখেন তো আমার বড়দা মেজদার হাতে একেবারে মার খাচ্ছে কত সুন্দর করে। সে আর তার বাকি জীবনে উঠে দাঁড়াতে পারবে না। আপনিও কি এই সব করতে চান? না, ইচ্ছে থাকলে চুপচাপ দেখতে থাকে। প্রীতম মারতে মারতে প্রায় আধমরা করে ফেলেছে, কিন্তু তার রাগ ক্রমাগত বেড়ে চলেছে। সে বৃষ্টি গাড়ি দিতে দিতে বলল, তুই আমার রসগোল্লাকে তোর হাত দিয়ে আঘাত করেছিস বলেই তোর ডান হাতটা মুচকে ধরে হাড় ভেঙে দেব। হাতটা ভেঙেই দিল সে। তীব্র যন্ত্রণায় চিৎকার দিয়ে উঠল আহাদ। ঠিক একইভাবে অপর হাতও ভেঙে দিল। এরপর জোরে লাথি মারল আহাদের বংশের বাতিকে। সাথে সাথে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে গেল আহাদ। আবার লাথি দিয়ে গেল। নীলে রাজ আর প্রেম দৌড়ে এসে প্রীতমকে চেপে ধরল। রাজ ভয়ার্ত কণ্ঠে বলল, আর মেনো না মিসদা, মরে যাবে তো। কিন্তু প্রীতম শান্ত হচ্ছে না। মাথায় সম্পূর্ণ খুন চেপে গেছে। এক ধাক্কায় রাজ আর প্রেম দুই ভাইকে ছিটকে পড়ল। প্রীতম আবার জোরে লাথি মারল একই জায়গায়। এবার রাজ, প্রেম, অরণ্য, সমুদ্র 4 ভাই এসে জাপটে ধরল। প্রেম চিৎকার দিয়ে বলল, হা করে কি দেখছো? বাঁচাতে চাইলে ওকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও। সাথে সাথে ছুটে এলেন রুকসা খানম।
ও তার ভাই ধরাধরি করে আহাতকে সরিয়ে নিলেন। প্রীতম ওর রাগ নিয়ন্ত্রণ হচ্ছে না, শরীরে রক্ত টকবক করে ফুটছে, তার চোখে মুখে রক্তি। সিনায়া অশ্রু চোখে তাকিয়ে প্রীতমের দিকে। প্রীতম নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এগিয়ে গেল ইনায়ের কাছে, দুই গালে হাত রেখে বলল, আমি নিজেকে শান্ত করতে পারছি না রসগোল্লা, না জানি কখন কাকে মেরে ফেলবো, যেভাবে পারো আমাকে শান্ত করো। ইনায়া গভীর চোখে তাকালো প্রীতমের রাগান্বিত মুখের দিকে। কোনো রকম দ্বিধা ছাড়াই ইনায়ের পায়ের পাতায় ভর দিয়ে দাঁড়ালো, প্রীতমের কোমর ধরে উঁচু করে তুলল। সবাই বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে তাদের দিকে। ইনায়া এবার তাদের বিস্ফোরণে আকাশ তুলে দিল। প্রীতমের আরেকটু ঘনিষ্ঠ হলো, দুই গালে হাত রেখে সর্বসম্মুখে প্রীতমের পুরুষালী ঠোঁটের ভাঁজে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। এই দৃশ্যে চোখে চোখ বড় করে ফেললেন সবাই। রাজপ্রেম অরণ্য সমুদ্র চোখ বন্ধ করে অন্যদিকে ফিরে গেল। উপস্থিত সকলেও লজ্জায় মাথায় নিচু করে নিলেন। অরণ্য অত্যন্ত ক্রুদ্ধ, তাই মনের সমস্ত ক্ষোভ, ক্রোশ, রাগ সব ঝাড়তে লাগলো ইনায়ের কোমল ঠোঁটের উপর। কোমল ঠোঁট ধরিয়ে রুডলি কিস করতে লাগলো। ব্যথায় টন্ডর করে উঠল ইনায়ের ঠোঁট, কেটে ছিঁড়ে ক্ষতবিক্ষত হয়ে যেতে লাগলো মুহূর্তেই। তবুও একটু শব্দ করলো না। সকল ব্যথা হাতের দাঁত চেপে গিলে নিতে লাগলো। নিঃশব্দে কয়েক ফোঁটা অশ্রু বিসর্জনও দিল। প্রীতম একটানা বেশ কয়েক মিনিট রুডলি কিস করে কিছুটা শান্ত হলো। এবার ধীরে ধীরে তার ঠোঁটে স্পর্শ কোমল হলো। আদুরে স্বরে এর দিকে তাকালো ঠোঁটে। আরও কয়েক মিনিট চুমু খেয়ে শান্ত করে বুকে জড়িয়ে নিল। কপালে দীপ্ত চুমু খেতে বলল, তুমি প্রীতম শিকদারের জীবন, আজকের পর তুমি হবে শুধু আমার। এনার ঠোঁট কেটে রক্ত বেড়েছে। প্রীতম সেই রক্তটুক শুষে নিল, কাটা ঠোঁটে হাত বুলালো, শব্দ করে চুমু খেলো। ইনায়াকে টেনে নিয়ে নিজের কাজীর সামনে গিয়ে বসালো। কাজী প্রীতমকে দেখে থরথর করে কাঁপছে। প্রীতম কাজীর মাথায় বন্ধু ঠেকিয়ে বলল, বিয়ে পড়ানো শুরু করুন। আমি প্রীতম শিকদার, প্রীতম সাজিদ শিকদারের একমাত্র ছেলে। কাজী ভয়ে ভয়ে বললেন, জি বাবা, আগে মরহানা লিখবো। প্রীতম ইনার দিকে তাকালো। ইনা নিচু কণ্ঠে বলল, আমার মরহানা লাগবে না কাজী সাহেব, আমার শুধু স্বামী হলেই হবে। কাজী আবার ভয়ে ভয়ে বলল, এটা হয় না মা, বিয়েতে মরহানা একটা গুরুত্বপূর্ণ বিধি, এটা ছাড়া বিবাহ সম্পূর্ণ হয় না। প্রীতম ইনার দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বলল, আপনি লিখুন, এই প্রীতম শিকদারের জীবনকালে যা রুজি রোজগার করবে বা করেছে তার 100 ভাগ ইনায়া তাবাসসুমদের। প্রীতম শিকদার প্রীতম তার মৃত্যুর আগ পর্যন্ত ইনায়া তাবাসসুমের। কাজী এমন উদ্ভট মহারানা ধরা থেকে তাজ্জব বনে গেলেন, তবু প্রাণ ভয়ে আর কিছু বললেন না। বিয়ে পড়ানো শুরু করলেন। বিসমিল্লাহ রহমানির রহিম। পাত্র প্রতীক শিকদার প্রীতম, পিতা সাজিদ শিকদার, পাত্রী ইনায়া তাবাসসুম মুহিনুক হক পিতা। আমি নিকাহপরায়ণ ব্যক্তি, ইসলাম সৈয়দ অনুযায়ী এখন এই বিবাহের কার্যক্রম সম্পূর্ণ করছি। প্রথমে আমি পাত্রীকে জিজ্ঞাসা করছি, হে ইনায়া তাবাসসুম, আপনি কি প্রীতক শিকদার প্রীতম ওরফে সাজিদ শিকদারের একমাত্র পুত্রকে তার পুরো জীবনের উপার্জনী সম্পদ ও প্রতীক শিকদার প্রীতমের নিজের মহারানা হিসেবে ধার্য করিয়া ইসলামী শরীয়ত বিধান অনুযায়ী স্বামী হিসাবে স্বীকৃত করেছেন? সম্মতি থাকলে আলহামদুলিল্লাহ 3 বার কবুল বলুন। এনায়া প্রীতমের দিকে নীলাভ চোখে চোখ রেখে মৃদু কণ্ঠে বলল, আমি গ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল। এরপর কাজী সাহেব প্রীতমকে বললেন, হে প্রীতক শিকদার প্রীতম, আপনি কি ইনায়া তাবাসসুম মহিনুর হকের কন্যাকে আপনার পুরো জীবনের উপার্জিত সম্পদ ও আপনি নিজের মহারানা হিসেবে ধার্য করিয়া ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী স্ত্রী হিসেবে স্বীকার করতে সম্মতি আছেন? যদি সম্মতি থাকেন তাহলে 3 বার আলহামদুলিল্লাহ কবুল বলেন। প্রীতম ইনায়ার কোমর হাত চেপে ধরে চোখে চোখ রেখে এক নিঃশ্বাসে বলল, হ্যাঁ আমি গ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল। এবার কাজী সাহেব সহ রাজ, প্রীতম, অরণ্য, সমুদ্র সবাই একযোগে বলে উঠল, আলহামদুলিল্লাহ। এবার কাজী সাহেব বললেন, উভয় পক্ষের সম্মতিতে শরীয়ত মোতাবেক প্রতীক শিকদার প্রীতম ও ইনায়া তাবাসসুমের মাঝে বিবাহ সম্পন্ন হলো। আজ থেকে আপনারা আল্লাহর নিয়ম অনুযায়ী শরীয়ত মোতাবেক স্বামী স্ত্রী। আল্লাহ আপনাদের বিবাহ জীবন সুখ ও শান্তি প্রদান করুক। সকলে বলুন আমিন। পর্বটা কিন্তু শেষ হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার কিছু কিছু বানামে ভুল গেছে, কারণ কিছু কিছু বানান উল্টোপাল্টা করে লেখা ছিল।
আর একটার সাথে একটা লাইন জোর করে রাখা ছিল, তাই বুঝতে পারছিলাম না কোনটা থেকে কী হবে। একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আসছি আজকে গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।